ক্লাসটা রেকর্ড দিতে। বুঝছি। আচ্ছা, এটা ছিল প্রবলেম 6 নম্বর অঙ্কটা। জি স্যার। এখানে ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়াল লিখেছে 14 লক্ষ, পারচেজ অফ র ম্যাটেরিয়ালটা 19 লক্ষ 33 লক্ষ, আর ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়ালটা বাদ দিয়েছে 90,000, তাহলে 32,10,000 টাকা ছিল কস্ট অফ র ম্যাটেরিয়াল কনজিউম। ঠিক আছে। ডাইরেক্ট ওয়েজেসটা ছিল 3,50,000, প্রাইম কস্ট চলে আসছে 35,60,000। ম্যানুফ্যাকচারিং ওভারহেড ছিল 11,50,000, তাহলে ফ্যাক্টরি কস্টটা চলে আসছে আমাদের 47,10,00,000। এর সঙ্গে তুমি ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস, ওয়ার্ক ইন প্রসেস ছিল না? না স্যার, আচ্ছা, ওয়ার্কিং প্রসেস। তাহলে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডসটা অ্যাড করেছে, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডসটা বাদ দিয়েছে, কস্ট অফ গুডস চলে আসছে, সেলিং এক্সপেন্সটা যোগ করেছে, টোটাল কস্ট চলে আসছে। আর প্রফিটেবল ছিল সেলস এর উপর 20%, তাহলে এটা হবে 80 ভাগ 20, তাহলে টোটাল সেল চলে আসবে। সেক্ষেত্রে তুমি পেয়ে গেছো সেলস। এবার সেলস এর পরের অংশটুকু কই? স্যার সেলস পর্যন্তই তো, ওই যে পরের পেজে ভ্যাটটা হলো না তো স্নেহা। সেলস থেকে তোমাকে এখন কস্ট অফ র ম্যাটেরিয়াল কনজিউমটা আবার বাদ দিয়ে দিতে হবে। সেলস থেকে কস্ট অফ র ম্যাটেরিয়াল কনজিউমটা বাদ দিয়ে দিলে তুমি আবার নিট ভ্যালু অ্যাডেড, নিট ভ্যালু অ্যাডেড এনভিএ, তারপরে তুমি ওই অ্যামাউন্টের উপর ভ্যাট ধরতে পারবে। এটা সেলস এর উপর ভ্যাট ধরা হবে। হ্যাঁ স্যার, ভুল করে ফেলছি। এটা কারেকশন করে নিও। সেলস এর পর এখান থেকে আমাদেরকে কস্ট অফ র ম্যাটেরিয়াল কনজিউমটা ওই যেটা আসছিল, কস্ট অফ র ম্যাটেরিয়াল কনজিউমটা তোমার বের করেছিল ওই যে 32,10,000। সেলস থেকে তুমি 32,10,000টা বাদ দিয়ে দিলে তুমি পাবা নিট ভ্যালু অ্যাডেড বা এনভিএ, আর ওই এনভিএ এর উপর তুমি 15% ভ্যাট ধরবা। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর ঠিক আছে, তুমি এটা পারবে, এটা আমি বুঝতে পেরেছি তুমি এটা পারলে। আর কয়েকটা অঙ্ক আছে তুমি করে ফেলতে পারবে। এবার তোমাকে আমি নতুন আরেকটা রকমের অঙ্ক করো। এটা হচ্ছে আমদানিকারকরা। তুমি একটা জিনিস জানো স্নেহা, যে ধরো একজন আমদানিকারক বিদেশ থেকে কাপড় আমদানি করে, বুঝছো? জি স্যার। একটা বিশেষ ধরনের কাপড় সে আমদানি করলো, আমদানি করে এই কাপড়গুলো সে পাইকারি দরে যারা কাপড়ের বিজনেস করে তাদের কাছে বিক্রি করে দিল। মানে আমি আমদানি করে আনলাম জাহাজ ভর্তি করে কাপড়, শুধু কাপড়, থান কাপড়। এই থান কাপড়গুলোর একটা মূল্য আছে, আমি আমদানি করে আনলাম। এরপরে আমার এই কাপড়গুলো আমি দিলাম যারা পাইকারি বিজনেস করে, অর্থাৎ পাইকারি দরে বিভিন্ন খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে কাপড়, আমি এটা তাদের কাছে সাপ্লাই করলাম। আবার আরেক দলের কাছে সাপ্লাই করলাম যারা কাপড় দিয়ে জামা বানায়, গার্মেন্টসে তারা কাপড়টা আমার কাছে কিনে নিয়ে ওনারা এই কাপড় দিয়ে ওনারা শার্ট, প্যান্ট ইত্যাদি তৈরি করে, ওরা আবার কাস্টমার কাছে বিক্রি করে। তাহলে দেখা যাচ্ছে কি আমার এই কাপড়টা 2-3 হাত ঘুরে তারপর কাস্টমারদের হাতে যাচ্ছে, তাই না? জি স্যার। নিয়ম হলো প্রত্যেক হাতে প্রতিবার যখন পণ্যটা বিক্রয় হবে ততবার এটার উপর ভ্যাট ধরতে হবে, প্রত্যেকটা স্টেজে এটার ভ্যাট ধরতে হবে। যতবার স্টেজ এটা হাত বদল হবে ততবার এর উপর ভ্যাট ধরতে হবে, এটা নিয়ম। তাহলে সেই ক্ষেত্রে যখন আমদানিকারক প্রথম মালটা আমদানি করে আনে তখন তার ওই আমদানির মূল্যটার উপর সরাসরি ভ্যাট ধরা হয়। এরপর ওই আমদানিকারক যখন এটা পরবর্তী কারো কাছে বিক্রয় করে তখন ওই বিক্রয় মূল্য থেকে তার আমদানি মূল্যটা বাদ দিয়ে, অর্থাৎ তার ক্রয় মূল্যটা বাদ দিয়ে নিট ভ্যালু অ্যাডেড পাওয়া যায়, সেটার উপর আবার ভ্যাট হবে। এরপর যার কাছে বিক্রি করা হলো তিনি যদি আবার পরবর্তী কারো কাছে বিক্রি করেন সেই বিক্রয় মূল্য থেকে তার নিজের ক্রয় মূল্যটা বাদ দিয়ে আবার নিট ভ্যালু অ্যাডেড বের করে তারপর আবার ভ্যাট দিতে হবে।
তার মানে আমি বলতে চাচ্ছি এরকম যতগুলো স্টেজ থাকবে সবকটা স্টেজ এই ভ্যাট ধরতে হবে। আর এইভাবে ভ্যাট নির্ণয় করার একটা অঙ্ক আমি তোমাকে এখন শেখাবো, যেটা তোমাদের শীতে আছে, বইতে আছে। আর সেটা আমি হাতে হাতে করবো তোমাকে, যাতে তুমি একবার হাতে হাতে করলেই তোমার জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। তবে এই অঙ্ক তোমরা এবারই ফার্স্ট করছো না, এটা তোমরা অনার্স সেকেন্ড ইয়ার থাকতো আগে আগে করেছো। তো আমি অঙ্কটা দেখাচ্ছি, এটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। তুমি 4 নম্বর অঙ্কটা একটু বের করো। তোমাদের শীটে 4 নম্বর অঙ্কটা বের করো। এটা হচ্ছে তোমার 32 নম্বর পেজে 4 নম্বর অঙ্কটা। আর এই 4 নম্বর অঙ্কটা আগে আমি ভালো করে পড়বো, পরপর যখন আমি এটা সলিউশন করবো তখন তুমি সবটা টেনে নিবে এবং আমার সঙ্গে সঙ্গে হাতে হাতে করবে, ঠিক আছে? তাহলে তুমি জিনিসটা বুঝতে পারবে। দেখো স্নেহা, আমি অঙ্কটা পড়ছি। শাহাদাত ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড ইম্পোর্টেড র ম্যাটেরিয়ালস অফ কলেজ ব্যাগস। তিনি কলেজ ব্যাগ বানানোর জন্য যে কাঁচামাল, যে লেদার, সেই লেদারটা তারা আমদানি করে বিদেশ থেকে ফর টাকা 4 লাখ অন জানুয়ারি 1, 2012। 2012 সালে জানুয়ারির 1 তারিখে তিনি 4 লক্ষ টাকা দামের কলেজের ব্যাগ বানানোর জন্য যে কাঁচামাল লাগে লেদার, সেটা সে আমদানি করে and sold it to OV Limited। এবং এই চামড়াটা সে OV Limited এর কাছে ডাইরেক্ট বিক্রি করে দেয় 4,80,000 টাকা স্বল্প লাভে। সে OVর কাছে এই মালগুলো বিক্রি করে দেয়। তাহলে বলো, তিনি প্রথম যখন আমদানি করেছিলেন 4 লাখ টাকা, ওইটার উপর একটা ভ্যাট হবে। বিদেশ থেকে মাল আমদানি করার সময় উনি যে মূল্যটা দিয়েছেন ওটার উপর একটা ভ্যাট হবে। পরবর্তীতে উনি যে আবার 4,80,000 টাকায় বিক্রি করেছেন, এখানে একটা ভ্যালু অ্যাডেড, অতিরিক্ত একটা ভ্যালু যুক্ত হয়েছে এখানে। কিভাবে? ওই 4,80,000 থেকে তার ওই যে 4 লক্ষ টাকা যে ক্রয় মূল্য ছিল ওটা বাদ দিলে অতিরিক্ত একটা মূল্য আসে না? অতিরিক্ত একটা মূল্য আসে না 80,000 টাকা? 80,000। তুমি খেয়াল করছ না, ওই 4 লক্ষের উপর ভ্যাট ধরা আছে, কিন্তু এই অতিরিক্ত 80,000 উপর কিন্তু ভ্যাট ধরা নাই, তাই না? না, হ্যাঁ হ্যাঁ স্যার। সেই জন্য এই 80,000 টাকা বলা হয় ভ্যালু অ্যাডেড, মানে অতিরিক্ত মূল্য, যার উপর আবার ভ্যাট ধরতে হবে। তাহলে ওই 80,000 উপর আবার 15% ভ্যাট হবে, বুঝছো? জি স্যার। আচ্ছা, এবার 80,000 টাকাতে যিনি কিনছেন OV লিমিটেড, তিনি আবার এই ম্যাটেরিয়ালটা ইউজ করে সে 200 পিস কলেজ ব্যাগ বানাইছে ওই কাঁচামাল দিয়ে বানায়, এবং এটা বিক্রি করছে পয়সা রায়হান ব্রাদার্স এর কাছে, সে একজন হোলসেলার, ব্যাগের হোলসেলার, আর 6,80,000 টাকা দিয়ে বিক্রি করেছে। তা তুমি খেয়াল করো, সে 6,80,000 টাকায় বিক্রি করেছে, অথচ তার ক্রয় মূল্য ছিল 4,80,000। তাহলে এখানে 2 লক্ষ টাকা একটা ভ্যালু অ্যাডেড আছে না? জি স্যার। তার বিক্রয় মূল্য থেকে তার ক্রয় মূল্য বাদ দিলে এখানে একটা ভ্যালু অ্যাডেড আছে না 2 লাখ? এবার তাহলে এই 2 লাখের উপর আবার 15% ভ্যাট হবে, তুমি বুঝছিস না? জি স্যার। এবার রায়হান ব্রাদার্স যিনি পাইকারি ব্যবসায়ী, তিনি আবার এটা সোল্ড ইট টু এ রিটেল সেলার, একজন খুচরা ব্যবসায়ীর কাছে সেই পণ্যগুলো বিক্রয় করেছে, সমস্ত খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রয় করেছে, এবং 8 লাখ টাকায়। তাহলে বলো, রায়হান যদি 8 লাখ টাকায় বিক্রি করে, তার কেনা ছিল 6,80,000, তাহলে এখানে আবার 1,20,000 টাকার একটা অতিরিক্ত ভ্যালু অ্যাডেড যুক্ত হয়েছে। জি স্যার। তাহলে ওই 1,20,000 উপর আবার 15% ভ্যাট হবে, বুঝছো? হ্যাঁ স্যার, বুঝছি। এবার এই খুচরা বিক্রেতা যিনি 8 লক্ষ টাকায় মালটা কিনেছিলেন, তিনি বিভিন্ন কাস্টমারের কাছে এই মালগুলো আবার বিক্রি করেছেন 10 লক্ষ টাকা। এখানে আবার একটা ভ্যালু অ্যাডেড হয়েছে 2 লক্ষ টাকা, তাই না? জি স্যার। এবার এই 2 লক্ষ টাকার উপরে আবার 15% ভ্যাট। দেখো ওরা কোশ্চেনটা কিভাবে করেছে, ইন ইচ কেস, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে, যতগুলা ক্ষেত্র এখানে হয়েছে, এন্ড স্টেজ এবং স্তরে, প্রত্যেকটা ঘটনা এবং প্রত্যেকটা স্তরে 15% ভ্যাট ইজ টু বি কনসিডার্ড, ধরতে হবে। প্রত্যেকটা স্তরে তোমাকে 15% ভ্যাট ধরতে হবে। কম্পিউট ভ্যাট ইন অল কেস, সকল কেসের উপর ভ্যাট ধরো। এটা হচ্ছে আলাদা ডিফারেন্ট টাইপের আরেকটা কোশ্চেন, তুমি কি দেখছো? হ্যাঁ স্যার। 1 নম্বর অঙ্ক আমরা দেখলাম গতদিন, যেটা ছিল তোমার পিছনের ওই শিডিউল করতে হয় সিআইএফ ভ্যালু দিয়ে। আর এরপর আমরা করেছি কস্টশিটের মতো 5 নম্বরের মতন অঙ্ক, একটা বাড়ি কাজও করেছো। আর এখন আমি করছি এই আরেক ধরনের অঙ্ক। তুমি স্নেহা এই অঙ্কটা করার জন্য ঠিক এরকম একটা ছক টানো, যে ছকটা ওনারা টানছে, তুমি ছকটা টানো, তারপর আমি বলবো, তুমি তারপর লিখবে একটা একটা করে, দেখবো যে তুমি অঙ্কটা ঠিকই বুঝতে পেরেছো। ঠিক এদের মতো ছক টানো, প্রথমটা স্টেজ, তারপরটা পার্টিকুলার্স, এরপরটা পারচেজ প্রাইস, এরপরটা ভ্যালু অ্যাডেড, তারপরটা ভ্যাট, ঠিক আছে? আচ্ছা স্যার। এটা আমাদের নতুন চ্যাপ্টার, আর এটা আমরা করছি হচ্ছে তোমার 3.3 চ্যাপ্টারের নাম, চ্যাপ্টার নাম্বার হচ্ছে 3.3। আর চ্যাপ্টারের নাম হচ্ছে কর্পোরেট কর নির্ধারণে প্রভাব বিস্তার করি অন্যান্য কারণ সমূহ।
কর্পোরেট কর নির্ধারণের প্রভাব বিস্তারকারী অন্যান্য কারণ সমূহ। আর পেজ নাম্বার হচ্ছে 32 আর অঙ্ক নাম্বার হচ্ছে 32, এই 4 নাম্বার। পেজ নাম্বার 32, অঙ্ক নাম্বার হচ্ছে 4। হ্যাঁ স্যার পেরেছো না? দেখো আমাদের এখানে প্রথম যে স্তর সেটা হচ্ছে ইম্পোর্ট অফ র ম্যাটেরিয়াল বাই শাহাদাত ইন্টারন্যাশনাল। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, তাই না? তিনি না প্রথম মালটা ইম্পোর্ট করেছে। জি স্যার। লেখো এটা 1 নম্বরে লেখো ইম্পোর্ট অফ র ম্যাটেরিয়াল বাই শাহাদাত ইন্টারন্যাশনাল। যেহেতু এটা ফার্স্ট স্টেজ, বিদেশ থেকে মাল আমদানি করা হয়েছে, তাহলে এর আমদানির মূল্যটাই ভ্যালু অ্যাডেড। কি বলছি বুঝছো? এটা সবসময় এই ধরনের অঙ্ক করতে গিয়ে প্রথম স্টেজে সবসময় কাজটাই হবে যে আমদানি মূল্য যেটা থাকে ওটাই ভ্যালু অ্যাডেড। তাই দেখো আমরা ওই পারচেজ প্রাইসটাকেই ভ্যালু অ্যাডেড এর মধ্যে লিখে দিয়েছি, কারণ এটাই হলো ফার্স্ট ভ্যালু, এটাই ফার্স্ট ভ্যালু, তাই এটাই ভ্যালু অ্যাডেড। আর এবার এটার উপর ভ্যাট আমরা ধরবো 15%। তুমি তাহলে 4 লক্ষ টাকার উপর 15% ধরো, দেখো তোমার ভ্যাটের পরিমাণ 60,000 টাকাই আসবে। এটা ছিল আমাদের ফার্স্ট স্টেজের কাজ। এটা ছিল আমাদের ফার্স্ট স্টেজের কাজ। জি স্যার। এবার আসো সেকেন্ড স্টেজ। সেকেন্ড স্টেজে কিন্তু এই শাহাদাত সে কিন্তু এই মালগুলো অভির কাছে বিক্রি করে দিয়েছিল 80,000 টাকা লাভে মাত্র। তাই দেখো সেল অফ র ম্যাটেরিয়াল টু অভি লিমিটেড, এই পয়েন্টটা লেখো। ঠিক ওনারা কোশ্চেনের মধ্যে যা লিখেছে আমরাও সেটা লিখছি। সেল অফ র ম্যাটেরিয়াল বা সেলস র ম্যাটেরিয়াল টু অভি লিমিটেড, সেলস র ম্যাটেরিয়াল টু অভি লিমিটেড। জি স্যার। সেলস র ম্যাটেরিয়াল টু অভি লিমিটেড। আচ্ছা, এটা সেল করেছিলাম আমরা 4,80,000 টাকায়। এখন ঘটনা হচ্ছে এখানে আমরা পারচেজ প্রাইসের এখানে 4,80,000 লিখছি, আসলে অভির জন্য তো এটা পারচেজ, তাই না? জি স্যার। অভির জন্য এটা পারচেজ, কিন্তু শাহাদাতের জন্য কিন্তু এটা সেল। কিন্তু শাহাদাত আবার এটা কিনছিল 4 লাখ টাকা, তাই না? জি স্যার। তাহলে ওই 4 লাখ থেকে তুমি 4,80,000 বাদ দিলে তুমি ভ্যালু অ্যাডেডটা পাবা 80,000, বুঝছো? জি স্যার। তাহলে এটা পারচেজটা হচ্ছে অভির জন্য পারচেজ, আর শাহাদাতের জন্য এটা সেলস। আর শাহাদাত আবার এই মালটা ক্রয় করেছিল 4 লাখ টাকা। তাহলে এখানে ভ্যালু অ্যাডেড হয়েছে, মানে অতিরিক্ত মূল্য যুক্ত হয়েছে 80,000। ভ্যালু অ্যাডেড বলতে কিন্তু আজকে হ্যাঁ পণ্যের সঙ্গে অতিরিক্ত যে মূল্যটা যুক্ত হয় আমরা সেটাকেই বুঝি। 4 লক্ষ টাকার সঙ্গে আরো 80,000 যুক্ত হয়েছে, এই অতিরিক্ত 80,000 মূল্যকে আমরা বলছি ভ্যালু অ্যাডেড, বুঝতে পেরেছো? তাই শুধুমাত্র ওই 80,000-এর উপর এখন আবার 15% ভ্যাট। হ্যাঁ স্যার, 12,000 টাকা। আচ্ছা, এবার আসো থার্ড স্টেজ। থার্ড স্টেজে আমরা আবার ওই অভি আবার করেছে কি, এই কাঁচামাল দিয়ে স্কুল ব্যাগ তৈরি করেছে, আর তৈরি করে সেটা পাইকারি ব্যবসায়ী রায়হানের কাছে বিক্রি করেছে। তাহলে আমরা থার্ড স্টেজে গিয়ে লিখবো সেল অফ স্কুল ব্যাগস টু রায়হান ব্রাদার্স, সেল অফ স্কুল ব্যাগস টু রায়হান ব্রাদার্স। Sale of school bags to Raihan Brothers. হ্যাঁ স্যার। দেখো এখানে আমরা বিক্রয় করেছিলাম 6,80,000 টাকায়, অথচ তার উপরে আমার ক্রয় মূল্য ছিল 4,80,000। তাহলে এখানে আমাদের ভ্যালু অ্যাডেড হয়েছে 2 লাখ। খেয়াল করেছো? হ্যাঁ স্যার। তাহলে এবার আমরা 2 লাখের উপর 15% ভ্যাট দেবো 30,000। জি স্যার। আচ্ছা, এর পরের স্টেজে ফোর্থ স্টেজে এসে এবার আমরা রায়হান আবার এই বই এগুলো করেছে কি খুচরা ব্যবসায়ী নয়ন ইন্টারন্যাশনাল কাছে বিক্রি করেছে। তাহলে আমরা লিখে দিব সেল অফ স্কুল ব্যাগস টু নয়ন ইন্টারন্যাশনাল, সেল অফ স্কুল ব্যাগস টু নয়ন ইন্টারন্যাশনাল।
জি স্যার। এবার এখানে আমরা নয়ন ইন্টারন্যাশনাল কাছে সেল করেছিলাম 8 লাখ টাকায়, অথচ উপরে আমাদের ক্রয় মূল্য ছিল 6,80,000 টাকায়। এখানে আমাদের ভ্যালু অ্যাডেড হয়েছে 1,20,000, ঠিক আছে? জি স্যার। এবার এই 1,20,000 উপর তুমি 15% ভ্যাট ধরবে 18,000। জি স্যার। আর নয়ন ব্রাদার্স কিন্তু এটা কাস্টমারদের কাছে সেল করেছে, সেল অফ স্কুল ব্যাগস টু কাস্টমার। নয়ন ইন্টারন্যাশনাল এই স্কুল ব্যাগগুলো এখন কাস্টমারদের কাছে সেল করেছে, সেটা 10 লাখ টাকা, অথচ এটা তার কেনা দাম ছিল 8 লাখ টাকা। তাহলে এখানে ভ্যালু অ্যাডেড হয়েছে 2 লাখ। তাহলে আমাদের টোটাল এখানকার ভ্যাট হবে 30,000 টাকা। হয়েছে? জি স্যার। এবার স্নেহা দেখো তো আমাদের এই প্রোডাক্টটা সর্বশেষ বিক্রয় মূল্যটা কত ছিল? সর্বশেষ বিক্রয় মূল্য 10 লাখ। তাহলে তুমি ডান দিকের যে ভ্যালু অ্যাডেডটা আছে তুমি সবগুলো যোগ করে দেখো, এটাও 10 লাখ হবে। ডান দিকের যে ভ্যালু অ্যাডেডটা আছে এটা সবগুলো যোগ করলে 10 লাখ হবে। দেখো ওগুলোর যোগফলটা হয়ে যাবে, দেখো যে 10 লাখ টাকা। আর তুমি সবগুলো ভ্যাট যোগ করে দেখো, ওদের ভ্যাটের পরিমাণ হবে 1,50,000 টাকা। স্যার ভ্যাটটা যে 1,50,000 টাকা হবে এটা কিভাবে স্যার বুঝবো? কোনটা? এই সব 10 লাখ টাকা। হ্যাঁ স্নেহা আবার বলো, কি বলছো? স্যার ভ্যাটটা যে 1,50,000 টাকা হবে এটা কিভাবে বুঝবো? যেমন 10 লাখ টাকা এটা হবে, এটা যেমন বুঝে ফেলছি যে লাস্ট আমাদের 10 লাখ টাকারই খুচরা। হ্যাঁ, তুমি আমাকে বলো তো আমাদের এই প্রোডাক্টের সর্বশেষ বিক্রয় মূল্যটা কত ছিল? 10 লক্ষ। তুমি এখন 10 লক্ষের উপর 15% ভ্যাট ধরো তো। আচ্ছা। হ্যাঁ স্যার। কত হয়? 1,50,000। তাহলে এই সবগুলোর যোগ হলো 1,50,000 হবে, বুঝছো? হ্যাঁ স্যার বুঝছি। তো এটা হচ্ছে আর এক পদের অঙ্ক, যেটা প্র্যাকটিস করা না থাকলে পরীক্ষাতে আসলে অ্যান্সার করা যাবে না। তাহলে আমার মনে হয় এই চ্যাপ্টারে যে পদের অঙ্ক ছিল তা সবই প্রায় করানো হয়ে গেছে। তুমি দেখো স্নেহা, প্রবলেম 2 নম্বর অঙ্কটা তুমি দাগাও। প্রবলেম 2 নম্বর অঙ্কটা দাগাও। জি স্যার। আমি খালি একটু পড়ে দিচ্ছি, তুমি খালি একটু দেখো। এখানে বলতেছে প্রবলেম 2 এ মেসার্স আরিয়ান ট্রেডার্স হ্যাজ ইম্পোর্টেড 2,500 বল পেন। মানে এখানে কারেন্সির একটা ব্যাপার আছে, তো কারেন্সির সেই জন্য আমি অঙ্কটা একটু করছি। অঙ্কটা অনার্স একটা পরীক্ষাতে আসা করছে, লেখে নাই কিন্তু এটা অনার্স কোশ্চেন পরীক্ষাতে আসা করছে। এখানে বলছে মেসার্স আরিয়ান ট্রেডার্স হ্যাজ ইম্পোর্টেড 2,500 বল পেন। তারা 2,500টা বল পেন আমদানি করছে, যার সি অ্যান্ড এফ ভ্যালু হচ্ছে $1.4 করে পার পেন। প্রতিটা পেনের দাম $1.4, দেখছো? ইউএস ডলার। রিলিভেন্ট এক্সচেঞ্জ রেট হচ্ছে, যে ডলারের রেট হচ্ছে 70 টাকা করে, মানে $1 সমান 70 টাকা। আর মিসেস আরিয়ান ট্রেডার্স হ্যাজ পেইড ইন্স্যুরেন্স কস্ট 1%। আচ্ছা তুমি একটা কাজ করো স্নেহা, যদি 70 টাকা করে $1 হয় তাহলে $1.4, তাহলে 1.4 কে 70 দিয়ে গুণ করো স্নেহা, গুণ করো 1.4 কে 70 দিয়ে। স্যার 98 আসছে। তাহলে এইটা হচ্ছে এক একটা কলমের দাম, সেখানে সে কলম আনছে হলো 2,500 টাকা। তাহলে তুমি আবার ওই 98 কে 2,500 দিয়ে গুণ করো। 2,45,000। এই 2,45,000 হচ্ছে আমাদের সি অ্যান্ড এফ ভ্যালু, বুঝতে পেরেছো? মানে আমাদের সি অ্যান্ড এফ ভ্যালুটা সরাসরি না দিয়ে না এইভাবে বলেছে। তুমি কি এই ইউএস ডলারকে কনভার্ট করে টাকায় রূপান্তর করে তুমি কি টাকাটা বসাতে পারবে? এক একটা কলমের দাম 1.4 বল পেন, তুমি আরেক ভাবেও করতে পারো। তাহলে 2,500 বল পেনের দাম কত? ক্যালকুলেটর নাও, 2,500 কে গুণ করো 1.4 দিয়ে, তাহলে আমাদের মোট ইউএস ডলারটা বের হয়ে আসবে। এক একটা বল পেনের দাম 1.4 করে, তাহলে 2,500 বল পেনের দাম কত?
তাহলে 2500 গুণ 1.4, স্যার 3500 আসে। তাহলে 3500 ইউএস ডলার দাম। আর 3500 যদি ইউএস ডলার হয় তাহলে 1 ইউএস ডলার দাম হচ্ছে 70 টাকা। তাহলে তুমি 3500 কে এখন 70 দিয়ে গুণ করো, তাহলে তোমার ইউএস ডলারটা এখন নগদ টাকায় হয়ে যাবে। 2,45,000। 2,45,000। সুবা আসছে না? সুবা কি আসছে না? জি স্যার। ও মা, কখন আসলা? স্যার আসছি তো কিছুক্ষণ আগে, কিন্তু অনেক খারাপ লাগতেছিল এই জন্য বলছিলাম রেকর্ড দিতে। আমরা রেকর্ডে রাখছি, তুমি যে আলোচনা করেছি তুমি সেটা পাবে। ক্লাসটা অলরেডি রেকর্ডিং ইজ রানিং। স্যার তাহলে আমি দেখে নিব না, এখন আমি ওই এখান দেখো, থেকে ওই করতে দেখো, পারবো? ওই দেখো স্নেহা, দেখছো রেকর্ডিং এর খেলা? দেখছো? একটু কষ্ট করে একটু স্যার আমি দেও না। অঙ্কটা করছি। আরে কষ্ট করে একটু দেও না। এই 2 নাম্বারটা না, আমরা যে ফ্যাটের আরেকটা অঙ্ক করলাম আজকে, সেটা তো তুমি দেখছো? না স্যার ওইটা তো দেখি নাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখন বিশ্রাম করো। পরের ক্লাসটা হয়তো স্নেহা করতে পারবে না, ওটা আমি তোমাকে নিয়ে করবো, ওটা স্নেহার জন্য রেকর্ড করবো। তুমি ঠিক আছে বিশ্রাম জি করো। স্যার ঠিক আছে। পরের ক্লাসটা তুমি করবা, ওটা রেকর্ড করবো, ওটা ওকে পরে দিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা তুমি বিশ্রাম করো। তাহলে দেখো এই 2 নাম্বারটার মধ্যে বলছে 2,45,000 টাকা কিভাবে এলো, তুমি তো বুঝছো না স্নেহা। জি স্যার। এরপর বলছে মেসার্স আরিয়ান ট্রেডার্স হ্যাজ পেইড ইন্স্যুরেন্স কস্ট 1% অফ C&F। আমরা জানি যে ইন্স্যুরেন্সটা 1% ধরতে হয় C&F এর। যদি নাও দেওয়া থাকে তবুও 1% ধরতাম, কিন্তু ওখানে ওনারা বলেই দিয়েছে, তাই না? হুম। আর ফর দিস ইম্পোর্ট দ্য ট্যাক্স অথরিটি হ্যাজ ইম্পোজড ইম্পোর্ট ডিউটি 42.5%। কিন্তু স্নেহ আমরা কিন্তু একটা জিনিস জানি, ইন্স্যুরেন্স ধরার পর হ্যান্ডেলিং চার্জ ধরতে হয় 1%, আবার তোমার ল্যান্ডিং চার্জ ধরতে হয় 1%, তাই না? এটা আইন না? জি স্যার। এটা কিন্তু আইন। এই সমস্ত অঙ্ক করার সময় কিন্তু তোমাকে এই আইনগুলো খেয়াল রাখতে হবে। তার মানে হ্যাঁ স্যার। ইন্স্যুরেন্সটা দেওয়া আছে যখন, তার মানে ইন্স্যুরেন্সটা যোগ করলে সিআইএফ ভ্যালু পাবো। আর সিআইএফ ভ্যালু পাওয়ার পরে সিআইএফ ভ্যালুর উপর আমাদেরকে আবার ধরতে হবে হচ্ছে তোমার ল্যান্ডিং চার্জ। এই সিআইএফ ভ্যালুর উপর কিন্তু 1% ধরতে হবে আমাদের হ্যান্ডলিং চার্জ, যদি নাও বলা থাকে তবুও ধরতে হবে। তারপরে আমরা পাবো হচ্ছে অ্যাসেম্বল ভ্যালু, তাই না স্নেহা? জি স্যার। আর অ্যাসেম্বল ভ্যালুর উপর আমরা ধরবো হচ্ছে ডিউটি। তাহলে আমরা পাবো সাবটোটাল বিফোর এসডি, তাই না? জি স্যার। কাস্টমস ডিউটি ধরার পর আমরা পাবো সাবটোটাল বিফোর এসডি। এবার সাবটোটাল বিফোর এসডি এর উপর আমরা ধরবো হচ্ছে এসডি মানে সাপ্লিমেন্টারি ডিউটি, ঠিক না? ওনারা জি দেখো স্যার। প্রশ্নের মধ্যে বলে দিয়েছে ওনারা, ফর দিস ইম্পোর্ট দ্য ট্যাক্স অথরিটি হ্যাজ ইম্পোজড ইম্পোর্ট ডিউটি 42.5%। এটার উপর তারা ইম্পোর্ট ডিউটি ধরেছে 42.5%, ফ্যাট হচ্ছে 15%, সাপ্লিমেন্টারি ডিউটি হচ্ছে আবার 10%, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আছে 5%। আমি কিন্তু যখন বিবরণী লিখে দিয়েছি তখন আমি এগুলো সব লিখে দিয়েছিলাম। হ্যাঁ স্যার, অ্যাডভান্স আমরা সব লিখি। ক্যালকুলেট দ্য কস্ট অফ 1 বল পেন ইনক্লুডিং অল ট্যাক্সেস। বলছে সকল প্রকার ট্যাক্স সমন্বয় করার পর এক একটা বল পেনের দাম কত বাইর, এক একটা বল পেনের দাম কত বাইর। আমরা আমাদের এক একটা বল পেনের টাকায় যদি দাম বের করতে পারি টাকায় বের করব, যদি ইউএস ডলারে বের করতে চাও তুমি ইউএস ডলারও বের করতে পারবা। টাকায় বের করার পর এটা 70 দিয়ে ভাগ করলে কিন্তু তুমি ইউএস ডলার পেয়ে যাবে, তাই না স্নেহা? জি স্যার। তবে কেনার সময় আমি ইউএস ডলার দিয়ে কিনেছি, এখন কিন্তু মালটা বাংলাদেশে চলে এসেছে, তাই এটাকে ইউএস ডলারে কনভার্ট করার কিন্তু আসলে প্রয়োজন নেই, এটাকে টাকায় রাখলেই কিন্তু চলে, তাই না স্নেহা? কারণ মালটা তুমি আমি দেশে বিক্রি করবো, ঠিক আছে? হ্যাঁ। তাই তোমার মাথায় যদি কখনো চিন্তা আসে যে আমার তো ইউএস ডলারে আমি কনভার্ট করেছিলাম টাকায়, পরে ফাইনালি আমি টাকাই বের করলাম, এটাকে পরে আবার ইউএস ডলার বাড়ালাম না কেন? সেই প্রশ্নের উত্তরটাই আমি দিলাম যে আমি যখন মালটা কিনে আনছি আমেরিকা থেকে তখন এটা ইউএস ডলারে কিনে আনছি, তো দেশে যখন মালটা চলে আসছে এখন কিছু টাকা হয়ে গেছে, এখন কিন্তু আর এটাকে ইউএস ডলারে আমি লেনদেন করবো না, আমি কিন্তু এটাকে টাকা দিয়ে লেনদেন করবো, তাই না? জি স্যার। আচ্ছা, এই কথাটা বলার পর এখন তোমাকে প্রশ্নের মধ্যে বলছে ক্যালকুলেট দ্য কস্ট অফ অল ওয়ান বল পেন ইনক্লুডিং অল ট্যাক্স। দেখো তো ক্যালকুলেশন আমি এখানে দেখাচ্ছি, এখানে দেখাচ্ছি, এটা দেখে দেখলেই বুঝবা। প্রথমে আমরা C&F ভ্যালু লিখেছি 2,45,000, এটা কিভাবে বের করা হয়েছিল তোমাকে তুমি নিজেই বের করেছো, তুমি জানো। জি স্যার। এরপর দেখো এর সঙ্গে আমরা অ্যাড করলাম ইন্স্যুরেন্স কস্ট 1% এই অ্যামাউন্টের উপর, আমরা করি। তারপরে যে সিআইএফ ভ্যালুটা পেয়েছি, এই সিআই ভ্যালুর উপর দেখো ল্যান্ডিং চার্জ 1% ধরা হচ্ছে, হ্যান্ডলিং চার্জও 1% ধরা হচ্ছে। এটা প্রশ্নের মধ্যে বলা হ্যাঁ। ছিল না, তারপরেও ধরা হয়েছে কারণ এটা এটা ধরতে হয়, এটা এটা আইন কি, ঠিক আছে?
জি স্যার। আচ্ছা, এবার আমরা পেয়ে গেলাম অ্যাসেম্বল ভ্যালু। এই ফরম্যাটটা কিন্তু আগে মুখস্থ করা হয়েছে। এবার এই অ্যাসেম্বল ভ্যালুর উপর আমরা ইনপুট ডিউটি ধরে দেবো 42.5%। তাহলে তাহলে এটা কি আমরা বলতে পারি সাবটোটাল বিফোর এসডি। সাবটোটাল বিফোর এসডি শব্দটাই ভালো। এখানে যেমন ওনারা বেস ভ্যালু ফর সাপ্লিমেন্টারি ডিউটি লেখছে, মানে সাপ্লিমেন্টারি ডিউটি ধরার জন্য বেস ভ্যালু এটা, তো এটা ঠিক আছে। তো এটাকে আমরা সাবটোটাল বিফোর এসডি লিখলে ওটাই ভালো হয়, মানে সাব এসডি ধরার আগে টোটাল। এবার আমরা অ্যাড করলাম সাপ্লিমেন্টারি ডিউটি এই অ্যামাউন্টের উপর। সাপ্লিমেন্টারি ডিউটির কথা কিন্তু 10% আমরা বলে দিয়েছিলাম। এই ডিউটিটা ধরার পর আমরা পেয়ে গেলাম বেস ভ্যালু ফর ভ্যাট। আমরা কিন্তু পেয়ে গেলাম বেস ভ্যালু ফর ভ্যাট, অর্থাৎ এই অ্যামাউন্টের উপরে কিন্তু এখন ভ্যাট ধরতে হবে। দেখো আমরা এই অ্যামাউন্টের উপর ভ্যাট ধরলাম, আবার ঠিক এই অ্যামাউন্টের উপরে কিন্তু আমাদের ওই অ্যাডভান্স ট্যাক্স ধরতে হবে, বুঝতে পারছি? ওই দেখো এটিভি অ্যাডভান্স ট্যাক্স, ওনারা কিন্তু অ্যাডভান্স ট্যাক্সের কথা প্রশ্নের মধ্যে বলছিল 5%। তাহলে স্নেহা একটা কথা মনে রেখো, এটা তুমি নোট করে নিতে পারো যে ভ্যাটও যেমন বেস ভ্যালু অফ ভ্যাট ফর ভ্যাটের উপরে ভ্যাট যেমন ধরতে হয়, ওই বেস ভ্যালু ফর ভ্যাটের উপরেই আবার অ্যাডভান্স ট্যাক্সটাও ধরতে হয়, বুঝতে পেরেছো? আচ্ছা। মানে তোমার কাছে মনে হতে পারে হয়তো ভ্যাট ধরার পর যে অ্যামাউন্টটা পাবো হয়তো সেই অ্যামাউন্টের উপর আমি অ্যাডভান্স ট্যাক্সটা দেবো না। আসলে ভ্যাটটা যে ভ্যালুর উপর ধরা হয় অ্যাডভান্স ট্যাক্সটাও সেই একই ভ্যালুর উপর ধরা হয়। খালি এইভাবে নোটটা লিখে রাখলেই হবে, ভ্যাট যে ভ্যালুর উপর ধরা হয় অ্যাডভান্স ট্যাক্সটা ওই একই ভ্যালুর উপর ধরা হয়। ভ্যাট যে ভ্যালুর উপর ধরা হয় অ্যাডভান্স ট্যাক্সটা ওই একই ভ্যালুর উপর ধরা হয়। ওনারা আমাদেরকে প্রশ্ন করেছিল এই অঙ্কটা যে সকল প্রকার ভ্যাট ধরার পর এক একটা কলমের দাম কত, এই প্রশ্নটা করেছিল। এই কারণে আমরা অ্যাডভান্স ট্যাক্সটাও এর সঙ্গে যুক্ত করে দিয়েছি। এবার দেখো তো আমরা টোটাল কস্টটা পেয়ে গেলাম 4,67,601। আর এই টোটাল কস্ট কিন্তু আমাদের 2,500 বল পেনের দাম, তাই না? মোট 2,500 বল পেনের দাম এখন হয়ে গেছে 4,67,601 টাকা। এটাকে যদি এখন আমি 2,500 দিয়ে ভাগ করি তাহলে আমার এক একটা বল পেনের কস্ট দাঁড়াবে 187 টাকা 0.04 পয়সা। এক একটা বল পেনের দাম দাঁড়াবে 187.04। জি স্যার। স্যার বুঝতে পারছি। ঠিক আছে স্নেহা, জি স্যার। এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। ওখানে ওনার ল্যান্ডিং ও হ্যান্ডেলিং ওই আইনটা এখানে উল্লেখ করে দিয়েছে, আমরা জানি। এবার চলো আমি 3 নম্বর অঙ্কটা করে দিই। এটা আবার আরেকটু আলাদা, মানে এই দুটো অঙ্ক আমি তোমাকে গতদিন দেখাইনি কারণ এই দুটো অঙ্কের মধ্যে একটু একটু আলাদা আছে, মানে স্বাভাবিক বিবরণী থেকে এটা কিছুটা একটু ডিফারেন্ট আছে। তবে এই কয়টা অঙ্ক দেখলে বোধহয় আমার আর লাগবে না, এরপরে তুমি তোমার নিজের মতো করেই করতে পারবে। এখানে ওনারা কয়েকটা মানে ভ্যারাইটিস কোশ্চেন করেছে, ওই যে 1 2 3 4 4 দিয়ে, তো সেটা আমি তোমাকে একটু বুঝাই দিতে চাই যাতে এই জাতীয় ছোট ছোট প্রশ্ন যদি কখনো আসে করে তোমার জন্য যেন অঙ্ক করতে কোনো অসুবিধা না হয়। তাহলে বোধহয় এই চ্যাপ্টারে আমার দেখানোর মতো না কোনো অঙ্ক বাকি থাকবে না। তুমি প্র্যাকটিস করার জন্য কয়েকটা অঙ্ক করলেই আমার এই চ্যাপ্টারটাও শেষ হয়ে যাবে, বুঝতে পেরেছো স্নেহা? জি স্যার। তো চলো আমরা 3 নম্বর অঙ্কটা তাহলে একটু দেখি ভ্যাটে। জি স্যার। এখানে বলছে a car importing firm has imported 50 জিপ, 50টা জিপ গাড়ি তারা আমদানি করেছে at a C&F value of টাকা 3 লক্ষ পার জিপ। এক একটা জিপের দাম হচ্ছে 3 লক্ষ টাকা। This import was subject to import duty 35%। বলো এই ইম্পোর্ট ডিউটির আগেও কিন্তু আমাদের অনেক কাজ আছে, তাই না? জি স্যার। ভ্যাট ধরতে হবে 15%, সাপ্লিমেন্টারি ডিউটি রেডি কিছু বলো। হ্যাঁ This import was subject to an import duty 35%, VAT 15%, supplementary duty 35% for the sale of the jeep in the local market
আর এটা ওনারা আমদানি করেছেন লোকাল মার্কেটে বিক্রি করার জন্য। The firm can pay VAT 2% without any credit of the input VAT paid at the import stage. Import stage তাকে 2% VAT দিতে হবে, or 15% with the credit of the input VAT paid at the import stage. এই দুইটার অপশন তাদের কাছে দেওয়া হয়েছে। The jeep can be sold in the local market at the per VAT price of টাকা 8 লক্ষ per jeep. এবার আমি তোমাকে ইনপুট ভ্যাট আর আউটপুট ভ্যাট আমি তোমাকে একটু বুঝাই। দেখো স্নেহা, মাল ক্রয় মূল্যের উপর যখন আমরা ভ্যাটটা ধরি তখন সেটাকে ইনপুট ভ্যাট বলে, ক্রয় মূল্যের উপর যখন আমরা ভ্যাট ধরি তখন সেটাকে ইনপুট ভ্যাট বলে, আর বিক্রয় মূল্যের উপর যখন আমরা ভ্যাট ধরি তখন সেটাকে আউটপুট ভ্যাট বলে। কি বলছি বুঝছো? ক্রয় মূল্যের উপর যখন ভ্যাট ধরা হয় তখন সেই ভ্যাটটা হচ্ছে ইনপুট ভ্যাট, আর বিক্রয় মূল্যের উপর যখন ভ্যাট ধরা হয় তখন সেটাকে আমরা আউটপুট ভ্যাট বলি। আউটপুট ভ্যাট থেকে ইনপুট ভ্যাট বাদ দিলে যে অ্যামাউন্ট হয় সেটাই নেট ভ্যাট পেয়েবল। কথাটা ভালো করে শোনো, আমরা যখন পারচেজ প্রাইসের উপর ভ্যাট ধরবো, পি এর উপর যখন আমরা ভ্যাট ধরবো, তখন পি এর উপরে যখন ভ্যাট হবে, পারচেজ প্রাইসের উপর যখন ভ্যাট হবে তখন সেটাকে আমরা বলবো ইনপুট ভ্যাট, আর সেলস প্রাইসের উপরে যখন ভ্যাট হবে তখন সেটাকে আমরা বলবো আউটপুট ভ্যাট। আর আউটপুট ভ্যাট থেকে ইনপুট ভ্যাট বাদ দেওয়ার পর যে ফিগারটা আসবে এটাকে বলা হবে নিট ভ্যাট পেয়েবল। এটাকে বলা হবে নিট ভ্যাট পেয়েবল। কথাটা মনে রাখো, ইনপুট আউটপুট ভ্যাট থেকে ইনপুট ভ্যাট বাদ দেওয়ার পর যে ফিগারটা আসবে সেটাকে বলা হবে নিট ভ্যাট পেয়েবল। আর পারচেজ প্রাইসের উপর যে ভ্যাটটা হয় সেটা হচ্ছে ইনপুট ভ্যাট, আর সেলস প্রাইসের উপর যে ভ্যাটটা হয় সেটা হচ্ছে আউটপুট ভ্যাট। ওনারা ইনপুট এবং আউটপুট ভ্যাটের কথাটা বলছে, ওনারা পরিষ্কার করে বলছে এখানে যে for the sale of the jeep at the local market, the firm can pay দিতে পারবে VAT at the rate of 2% without any credit of input VAT. Input VAT এর উপর তারা ইনপুট ভ্যাট তারা 2% ভ্যাট তারা দিতে পারবে, paid at the import stage যখন তারা ইম্পোর্ট করবে তখনই, or VAT 15% দিতে হবে VAT with the credit of the input VAT at the import stage. The jeep can be sold in the local market at the pre-VAT price of টাকা 8 লাখ per jeep. এই বিক্রয় মূল্যটা না দিলে আমরা আউটপুট ভ্যাটটা বের করতে পারতাম না, কারণ আউটপুট ভ্যাট বের করতে গেলে আমাদের একটা বিক্রয় মূল্য লাগবে। এই জন্য ওনারা বলেছে যে আমাদের একটা আউটপুট ভ্যাটের পোস্ট এখানে আসবে। তো 8 লক্ষ টাকা হচ্ছে আমি একটা মার্কেটে প্রোডাক্টটা বিক্রি করতে পারবো। তো ওনারা আমাদেরকে এই ইনফরমেশনটা খালি দিয়েছে, কিন্তু কোশ্চেনটা করছে কিন্তু নিচে ওনারা এক নম্বরে কোশ্চেন করেছে হুইচ ভ্যাট রেট উড প্রিফারেবল টু দ্য ফার্ম। এখন এখানে যে দুটো ভ্যাটের অপশন দিয়েছে 15% আর 2%, ফার্মের কোনটা তার জন্য লাভজনক। তার মানে বিক্রয় মূল্যের উপর যদি ধরো তাহলে 8 লাখের উপর ভ্যাট করতে হবে সেটা, আর যদি তুমি বিয়ের উপর ধরো, বেস প্রাইসের উপর ধরো, তাহলে সেটা 2% হবে। এই জিনিসটা ওনারা যে বলেছে যে কোন স্টেজটা কোন ধরনের ভ্যাটটা আমাদের জন্য লাভজনক হবে, এক নম্বর ওনারা সেই প্রশ্নটা। তো চলো আমরা সেই জিনিসটা দেখার জন্য একটু আলোচনা করি। খেয়াল করে আমাদের এই অঙ্কের সি অ্যান্ড এফ ভ্যালু ছিল 3 লাখ, ইন্স্যুরেন্সটা 1% ধরতে হবে, এটা আইন ধরলাম। এবার ল্যান্ডিং দেখো 1% ধরতেই হবে ধরলাম, হ্যান্ডেলিং ও 1% ধরতে হবে ধরলাম, অ্যাসেম্বল ভ্যালুটা পেয়ে গেলাম, অ্যাসেম্বল ভ্যালুর উপরে আমরা কিন্তু ইম্পোর্ট ডিউটিটা ধরলাম। এরপর বেস ভ্যালু ফর ইম্পোর্ট মানে টোটাল মানে ভ্যালু বিফোর এসডি পেলাম, সাব টোটাল বিফোর এসডি। এরপর আমরা সাব এসডি ধরলাম 35%। আমাদের কিন্তু এখানে এসডি 35% বলে দিয়েছিল। ওই দেখো সাপ্লিমেন্টারি ডিউটিও 35%, ভ্যাটটাও 35%, আবার সাপ্লিমেন্টারি ডিউটিও 35%। খেয়াল করেছ? তাহলে আমরা বেস ভ্যালু অফ ভ্যাট পেয়ে গেলাম। বেস ভ্যালু ভ্যাটের উপর আমরা প্রথমে ভ্যাট ধরলাম, এই যে 15% টোটাল ভ্যাট, আর আউটপুট ভ্যাট হচ্ছে 8 লক্ষ টাকার উপর তোমার 15%। আউটপুট ভ্যাট থেকে বেস ভ্যালু ভ্যাট মানে ক্রয় ভ্যালুর ভ্যাটটা বাদ দিলে কিন্তু নিট ভ্যাট পেয়েবলটা বের হয়। তুমি খেয়াল করেছো আমরা কিন্তু আউটপুট ভ্যাট ওই যে 8 লক্ষ টাকা ধরলাম, দেখছো? বিক্রয় মূল্যের উপর ভ্যাট দিলাম ওটা হচ্ছে আউটপুট ভ্যাট, আর ক্রয় মূল্যের উপর ভ্যাট দিলাম ওটা ছিল ইনপুট ভ্যাট। আউটপুট ভ্যাট থেকে ইনপুট ভ্যাট বিয়োগ করে পেলাম নিট ভ্যাট পেয়েবল। তাহলে তাকে নিট ভ্যাট পেয়েবল দিতে হচ্ছে কত টাকা? 35,511 টাকা। আর এখন আমরা 2% দিয়ে ধরে দেখি ওখানে ভ্যাটটা কত দেওয়া লাগে। তার ওনারা বলেছে কোনটা আমাদের জন্য লাভজনক হবে, বুঝতে পেরেছি? তো আমরা স্বাভাবিকভাবে যেটা ধরলাম তাতে আমাদের ভ্যাট পেয়েবলটা আসে 35,511। যদি আমি 15% টাকা ভ্যাট ধরি তাহলে আমার ভ্যাটটা আসে 35,511।
সেটা হচ্ছে আউটপুট ভ্যাট থেকে ইনপুট ভ্যাট বাদ দিয়ে আমি নেট ভ্যাট পেবল বের করেছি 35,511। কিন্তু আমাদের আরেকটা অপশন ছিল 2% ভ্যাটের, সেই অপশন অনুযায়ী যদি ধরি তখন আমাদের নেট ভ্যাট পেবলটা কত হবে সেটা বের করার পর আমি সিদ্ধান্ত নিতে পারবো যে কোন ধরনের ভ্যাটটা আমাদের জন্য লাভজনক হবে। তাই এবার নিচের অংশটা দেখো, ক্যালকুলেশন অফ নেট ভ্যাট পেবল এট দ্য রেট অফ 2%। তুমি 8 লক্ষ টাকার উপরে 2% ধরলে ডাইরেক্ট বিক্রয় মূল্যের উপর, তাহলে কিন্তু তোমার ভ্যাটটা হয় 16,000 টাকা। আর যেটা কিনা ওই 35,511 থেকে কম ছোট, দেখছো স্নেহা? স্নেহা দেখছো? জি তাহলে কি স্যার। 2% ভ্যাটটাই আমাদের জন্য, মানে বিক্রয় মূল্যের উপর 2% ভ্যাটটাই আমাদের জন্য এই মুহূর্তে বেশি লাভজনক না? জি স্যার। তাহলে ওই দেখো, সিন্স 2% ভ্যাট ইজ লোয়ার দ্যান আউটপুট স্টেজ, সো 2% ভ্যাট উড বি প্রিফারেবল। আমার অঙ্ক অ্যান্সার করা শেষ। অঙ্কটা একটু ডিফারেন্ট আগের অঙ্কগুলো থেকে, সেজন্য আমি পড়ালাম। তুমি কি স্নেহা এই কমেন্টসটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝছি। তোমাদের কোশ্চেনের সঙ্গে তুমি কি এই পয়েন্টসটা কি বুঝতে পেরেছো স্নেহা? একটু আলাদা তো, হ্যাঁ স্যার। একটু আলাদা তো, কোন সময় কোনটা দিয়ে দেয় বোঝা মুশকিল, না করা থাকলে পারা যাবে না। যদি আগে সব অঙ্ক করতে এই অঙ্ক যদি না করে থাকো তাহলে এই কথাগুলো তুমি কিন্তু এই কোশ্চেন অ্যান্সার দিতে পারবে। বাট এমবিএ পরীক্ষাতে তো কমন প্রশ্নগুলো আসে না, একটু আনকমন গুলো আসে। তাই আমার মনে হয় যে এটা দেখে রাখাটা ভালো। তুমি কি এই প্রশ্নটা বুঝতে পেরেছিস না? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার 2 নম্বর ওনার আরেকটা প্রশ্ন করছে, at which pre-VAT price of each chip both the options are equally profitable। বলছে কোন লেভেলে which pre-VAT price, প্রি-ভ্যাট প্রাইসটা কত হলে, প্রশ্নটা দেখো কত সুন্দর করে করছে, প্রি-ভ্যাট প্রাইসটা কত হলে দুই পদ্ধতিতেই তার লাভ হবে সমান। তার মানে তুমি ওভাবে ভ্যাট ধরলে যত টাকা ভ্যাট হবে, এভাবে ধরলে ভ্যাট কত টাকা। তুমি কি আমার কথা বুঝতে পারছিস না? যত লাইনটা জি আবার স্যার। করছি, at which price, তোমার টাইমটা আছে তো? হ্যাঁ, 8টার সময়। at which pre-VAT price, প্রি-ভ্যাট প্রাইস, ভ্যাট ধরার আগে যে বিক্রয় মূল্যটা আমরা অনুমান করছি সেই প্রাইসটা কত হলে প্রতিটা জিপের বোথ দ্য অপশন, তার 2% ধরো আর তুমি 15% ধরো, ইকুয়ালি প্রফিটেবল, তার দুই ক্ষেত্রে সমান পরিমাণ ভ্যাট হবে। এই প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে দিচ্ছি দেখো নিচের দিকে তাকায়। প্রি-ভ্যাট প্রাইস অফ ইচ জিপ বোথ অফ দ্য অপশনস আর ইকুয়ালি প্রফিটেবল হবে যদি আমাদের ইনপুট ভ্যাটটা দেখো, ইনপুট ভ্যাট হচ্ছে 15% মাইনাস 2%। ৳84,489 ছিল হচ্ছে আমাদের টোটাল ভ্যাট পরিমাণ, দেখছো? 84,489 ওই যে উপরে। তুমি ক্যালকুলেটর নাও, 84,489 লাখ ক্যালকুলেটর তুলো 84,489 যে ভ্যাটটা আমরা বের করছিলাম সে ভ্যাটটা বের করো, ক্যালকুলেটরে তুলছো ক্যালকুলেটরে। হ্যাঁ স্যার। এটাকে তুমি 0.13 দিয়ে ভাগ করো। 0.13 দিয়ে? হ্যাঁ, 6,000, 6 লক্ষ, না 64 লক্ষ, না 6 লক্ষ। 6,49,915। তার মানে হলো 6,49,915 টাকা যদি আমাদের এক একটা জীবের দাম হয় বাজারে বিক্রি করা যায়, তাহলে আমাদের দুই পদ্ধতির ভ্যাটই হবে সমান। আর এটা কিভাবে বের করলাম? আমাদের স্বাভাবিকভাবে ভ্যাট আসছে উপরে, ওই যে 84,489 দেখছো ওই যে উপরে। জি স্যার। আর এই 84,489 আসলে আমাদের স্বাভাবিকভাবে ভ্যাট। আর আমাদের আউটপুট ভ্যাট ছিল 15%, আর ওই ভ্যাট ছিল 2%। তাহলে 15% থেকে 2% বিয়োগ করলে হবে 13%, বুঝছো? 13% মানে 0.13। তাহলে 84,489 আমি 0.13 দিয়ে ভাগ করেছি, তাহলে আমি এই ফিগারটা পেয়ে গেছি, বুঝছো? জি স্যার। আচ্ছা, আমি এখন একটু প্রুফ করে দেই, দেখ ওনারাও প্রুফ করেছে। তাহলে সত্যি সত্যি 6,49,915 টাকা যদি জীবের দাম হয়, তাহলে আমাদের দুই ধরনের ভ্যাটই সমান হবে, দেখি তো। দেখো তো যে নিচে ওরা লিখছে এট প্রাইস অফ 6,49,915 নিড ভ্যাট পেবল 15% যদি হয়, তাহলে দেখো তো 6,49,915 উপর 15% হলে ভ্যাট হয় 84,489 টাকা, দেখছো? জি স্যার।
আর আগে আমাদের ভ্যাটটা কত হতো? 8 লক্ষ টাকার উপর 15% ধরলে কত হতো? 1,20,000। তুমি স্নেহা 6,49,915 উপর 15% ধরলে কত হয়? 6,49,915 উপর 15% ধরো। আমি এই অ্যামাউন্টটা বোধহয় আমরা ঠিক বলি নাই। 6,49,915 উপর 15%। 6,49,915 টাকার উপর 15% ধরো। স্যার এটা হয় হচ্ছে 9,74,000 না, না, 97,000। 97,487। হ্যাঁ, এই অ্যামাউন্ট আমরা ভুল করেছি। তার মানে এই 6,49,915 যে টাকাটা আমরা বের করছিলাম, এটার উপর যদি 15% ভ্যাট ধরি, তাহলে আমার ভ্যাটের পরিমাণ হয় 97,487। অথচ আগে হতো কত? 84,449, তাই না? জি স্যার। তাহলে তুমি 97,487 থেকে 84,489 বাদ দিলে, তাহলে আমাদের এখানে অতিরিক্ত ভ্যাট আসছে কত? 12,998, তাই না? জি স্যার। আর এবার তুমি ওই 6,49,915 উপর 2% ধরো। 6,49,915 উপর 2% ধরো। 15%। হ্যাঁ, 2%। 2%। 6,49,915 উপর 2% ধরো। 12,998। ওই একই অ্যামাউন্ট আসে, তুমি দেখেছো খেয়াল করে? জি স্যার। বুঝছো না? তার মানে আমি 6,49,915 বের করেছি, আর এটা আমি বের করেছি 84,489-কে 0.13 দিয়ে ভাগ করে। আর এখন এই 6,49,915 উপর 15% ভ্যাট ধরলে আমাদের ভ্যাট হবে হচ্ছে 97,487। অথচ আগে হতো আমাদের 84,489। তাহলে আমাদের অতিরিক্ত ভ্যাট কত হচ্ছে? 12,998। এটাই আমাদের ভ্যাট। অথচ তুমি 6,49,915 উপর 2% ভ্যাট ধরো। 2% ধরলেও আসবে তোমার 12,998। তার মানে ইকুয়ালি প্রফিটেবল। তার মানে তুমি যদি 6,49,915 টাকা যদি তোমার বিক্রয় মূল্য হতো, তাহলে তুমি 12% 15% হারে ধরলেও তোমার ভ্যাটের হার যা হতো, তুমি 2% হারে ধরলেও তোমার ভ্যাটের হার তাই হতো। অর্থাৎ এরা ইকুয়ালি প্রফিটেবল হতো। সেটাই ওনারা এখানে প্রমাণ করছে। তাজ এট প্রাইস অফ 6,49,915 বোথ অফ দ্য অপশনস আর ইকুয়ালি প্রফিটেবল। এই কমেন্টসটা ওটা প্রমাণ করার জন্য ওনারা এই 2 নম্বরে আলোচনাটা করেছে, এবং সেটাই ওনারা এখানে বিশ্লেষণ করেছে। তুমি এটা পড়লেই এখন বুঝতে পারবে যে তুমি আলোচনা করে দিয়েছো। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আর লাস্টে যে কোশ্চেনটা করেছে, ও at which pre-VAT price each jeep 50% VAT rate is preferable। আর বলছে কোন লেভেলে আমাদের 50% ভ্যাট হবে বেশি লাভজনক। তো এটা খুবই সহজ কথা। সেটা হচ্ছে যদি সেটা 6,49,915 থেকে যদি কম হয়, 6,49,915 থেকে যদি কম হয়, তাহলে 15% ভ্যাটটা আমাদের জন্য লাভজনক হবে। 6,49,915 দুজনেরই সমান লাভ। বুঝছো? বুঝছো না? জি স্যার। 6,49,915 দুইটা পদ্ধতি সমান লাভজনক। এখন সমান। যদি আমাকে জিজ্ঞাসা করে কোন কোন লেভেলটা হবে হচ্ছে তোমার 15% ভ্যাটটা বেশি লাভজনক হবে, আমি বলবো যদি আমাদের লেভেলটা 6,49,915 থেকে কম হয়। দেখো যে ওনারা অ্যান্সারটা লিখছে, প্রি ভ্যাট প্রাইস অফ ইচ জি 15% ভ্যাট রেট ইজ প্রিফারেবল হবে when any price is lower than 6,49,915। 6,49,915 থেকে কম যে কোনো প্রাইসই 15% ভ্যাট হবে তার জন্য লাভজনক। বুঝতে পেরেছেন? স্যার বুঝতে পারছি। আর একই প্রশ্ন করেছে এট হুইচ লেভেল আমাদের 2% হবে লাভজনক। তাহলে আমি বলবো 6,49,900 থেকে বেশি যে প্রাইস, যে কোনো প্রাইস। কি বলছি বুঝছো? দেখো যে লিখছে the pre-VAT হ্যাঁ price স্যার। of each jeep 2% VAT rate is preferable when any price is higher than 6,49,900। তার মানে 6,49,915 দুইজনই সমান। যদি এর থেকে কম হয় তাহলে 15% লাভজনক, আর যদি এর থেকে বেশি হয় তাহলে 2% লাভজনক। এই কথাটাই ওনারা এখানে কমেন্টস আকারে লিখে দিয়েছে। তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। তাহলে নিজে একটু পড়ে নিও এই অঙ্কটা বাসায়।
এছাড়া আমার করানো মানে ম্যাক্সিমাম অঙ্কই আমাদের এখান থেকে, আর যে কয় পদ্ধতি অঙ্ক হচ্ছে সবই একই আগের মতন। তুমি নিজে নিজে বাসায় ট্রাই করার জন্য অঙ্ক করতে পারো, নিজে নিজে ট্রাই করার জন্য। সেটা হচ্ছে প্রবলেম 7, প্রবলেম আইসিএম এর অঙ্ক হচ্ছে প্রবলেম 8, এই সমস্ত অঙ্ক আইসিএম এ তো দেয়। প্রবলেম 9, এটা ইউএস ডলার আছে, প্রবলেম 9 আর প্রবলেম 10। এই অঙ্কগুলো হচ্ছে একটু আগে যে অঙ্কগুলো দেখালাম এই ধরনের অঙ্কের মতো। তুমি এই 4টা অঙ্ক ট্রাই করতে পারো, এগুলো মানে একটু ব্রেন খাটানো অঙ্ক। তুমি ট্রাই করে দেখো যে তুমি এগুলো করতে না 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 আমি সবগুলাই দিয়ে দিই, 10 পর্যন্ত দিলে হবে না, 11-12টাও দিয়ে দিলাম। শুধু এই ধরনের অঙ্ক সবগুলো তোমার প্র্যাকটিস হয়েছে 11-12। এই শুধু এই হ্যান্ডলিং চার্জ, তোমার কাস্টমস ডিউটি, তোমার সাপ্লিমেন্টারি ডিউটি, এই সমস্ত বিষয়ে অঙ্ক হচ্ছে 12 পর্যন্ত আছে। তুমি যদি একদিন একটু কষ্ট করে সময় করে যদি এগুলো দেখো যেগুলো দিলাম, তাহলে এই পদের অঙ্ক নিয়ে তোমার আর কখনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। ঠিক আছে স্নেহা? আচ্ছা স্যার। তোমার 8টা বেজে গেছে, তুমি পরীক্ষায় চলে যাও। আর আমরা পরের আলোচনা এরপর থেকে এক্সারসাইজ যে অঙ্কগুলো আছে সেগুলো দেখবো। তো ঠিক আছে আচ্ছা স্নেহা? স্যার। আচ্ছা আচ্ছা স্যার। স্যার আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম